এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফে। আচ্ছা, আমি নুসরাত সেলিন। দর্শক, বিশ্বকাপ মানেই তো উন্মাদনা, এবং উন্মাদনার এই বিশ্বকাপ কিন্তু আরও বেশি উন্মাদনাময় হচ্ছে, কারণ প্রত্যেকটা টিম কিন্তু তাদের গ্রুপ পর্বের খেলাগুলো শেষ করছে এবং নকআউটে চলে যাচ্ছে। রাউন্ড অফ 32 থেকেই কিন্তু অনেক টিম যাবে পরের রাউন্ডে, অনেক টিম যাবে বাদ। কি হতে পারে ম্যাচের ইকুয়েশন, নেক্সট ম্যাচগুলো, সেগুলো নিয়েই হবে আলোচনা। আজকে চলেন স্টুডিওতে কারা আছে আমরা পরিচিত হয়নি। আমাদের সঙ্গে আছেন আমার ভেরি ওন পার্সন মিস্টার আব্দুল গাফফার, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফুটবলার। হ্যালো গাফফার ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আল্লাহর রহমতে। ভালো মানে এখন খেলা দেখি, সবসময় আপনাদের সাথে কথা বলে, বিভিন্ন চ্যানেলে কথা বলে, বিভিন্ন পত্রিকা বলতে হয়, ডেফিনেটলি ভালো আছি। মানে খেলার মানুষরা যখন খেলা নিয়ে আলাপ আলোচনা করে তখন আরো বেশি অসম্ভব ভালো লাগে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। রাইট, এই জন্য কিন্তু আজকে চ্যানেল আইতে আমি এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সঙ্গে আছেন খন্দকার মেহেদী হাসান, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজার অফ ঢাকা ব্যাংক পিএলসি লিমিটেড। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছি। আমার বেশি ভালো লাগছে আপনাকে দেখে, কারণ আপনি জার্সিটা পরেছেন ব্রাজিলের। আমি তো পড়তে পারছি না, কারণ আমি তো নিউট্রাল এখানে। কি বলেন গাফফার ভাই? সেটাই, সেও কিন্তু একজন ব্রাজিলের সমর্থক। মানে মাঝে মাঝে যারা ব্রাজিলের পড়ে আসে সে খুব ফিল করে আমি কেন পড়তে পারছি না। সমর্থকদের মধ্যে এখন একটা টান থাকে। টান থাকে একদমই। সো আমরা চলে যাই গতকালকের ম্যাচে, তারপরে যেহেতু নেক্সট ম্যাচগুলো নিয়ে আলোচনা করব, আমি আমাদের গাফফার ভাইয়ের অনারে শুরুতে আমি ইকুয়েডর এবং জার্মানির ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। যদিও জার্মানির আসলে মানে তাদের উইন করাটাই না স্বাভাবিক ছিল, কিন্তু ইকুয়েডর 2-1 গোলে জয়লাভ করলো। মানে হোয়াটস গোয়িং অন, মানে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি? নাথিং হ্যাপেন, ইট ক্যান বি হ্যাপেন এনি টাইম ইন দ্য গ্রাউন্ড। 90 মিনিটস এ ফুটবল। সবচেয়ে বড় কথা হলো, যেই দেশেই ফুটবল খেলতে এই ওয়ার্ল্ড কাপে আসছে, সেখানে ক্রোয়েশিয়ার কথা কিন্তু কেউ জানে না, কেপ ভার্দের কথা কেউ জানে না, জর্দানের কথা কেউ বলতে পারবে না, কোথায় বসনিয়া। তো সব দেশই কিন্তু প্রস্তুত হয়েই ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে, যে মঞ্চটা সর্বশ্রেষ্ঠ মঞ্চ পৃথিবীতে। সেই ক্ষেত্রে আমি মনে করি ইকুয়েডর কিন্তু ল্যাটিন আমেরিকার একটি দল। আমরা ব্রাজিল, আর্জেন্টিনা এদেরকে নিয়ে কিন্তু বেশি মাতি। চিলি আছে, ভেনেজুয়েলাস আছে, কলম্বিয়া আছে, এরা কিন্তু অসম্ভব ভালো ফুটবল। এদের ফুটবলার কিন্তু পৃথিবীর বিভিন্ন লিগে খেলে থাকে। তো ইকুয়েডর প্লেয়াররা কিন্তু অসম্ভব ভালো প্লেয়ার, যারা কিন্তু ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে। সেক্ষেত্রে জার্মান ছেড়ে খেলেন না, জার্মান অলরেডি গো থ্রু আমি মনে করি। সেক্ষেত্রে তারা ম্যাচটাকে ধরে নিয়েছিল, হয়তো তাদের কনফিডেন্স, ওভার কনফিডেন্স যেটাই বলি, কিন্তু জার্মান ছেড়ে দেওয়ার, হিটলার দেশে ছেড়ে দেওয়ার মানুষ না, 2-1 গোলে হেরেছে। সেক্ষেত্রে আমি মনে করি অল ক্রেডিট গোস টু ইকুয়েডর, এবং ভীষণ ভালো ফুটবল খেলেছে। তাদের এই ম্যাচে জিততে হবে বলে তাদের ডিটারমিনেশন, ডেডিকেশন সবকিছু ছিল, দিয়েই কিন্তু তারা লাস্ট মিনিটে গোল। আপনি একটা দৃশ্য মনে করে দেখেন যে 22 বছর পর তারা, এই 20 বছর পর তারা কোয়ালিফাই করলো। কোচ কিন্তু দৌড় দিয়ে মাঠে যায়নি, কোচ কিন্তু দৌড় দিয়ে হাগ করেছে তার ওয়াইফকে। এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি কিন্তু আবেগ, এবং দেশের প্রতি তাদের যে আবেগটা, এই কাজটা, দেশত্ববোধটা, এটা কিন্তু ভীষণ কাজ করে। ইকুয়েডরকে কোনো দিন, এখানে যে 48টা দল আসছে, কোনো দল কিন্তু ছোট করে দেখার মতো না, নেভার। সব দলই কিন্তু সমান। সেই ক্ষেত্রে 18-19, 19-20 হইতে পারে। আজকে যদি বলেন যে আমরা অনেক সময় ছোট ছোট দেশগুলির কথা বলে, এই ছোট দেশগুলি কিন্তু কোয়ালিফাই করেই আসছে, এবং এবারের বিশ্বকাপে তারা চমকও দেখিয়েছে। আমরা কুরাসাও, কেপ ভার্দে বা বাকি যতগুলো টিম আছে সবাই কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে। আমি যদি একটু বলি গতকালকের জার্মানির ম্যাচে যেটা হলো, প্রথমার্ধ তারা ফুল টিমই খেলেছে, পরের মিনিটে মানে সেকেন্ড হাফে কিন্তু প্রচুর পরিমাণে সাব ছিল। সো বাকি যে টিম মেম্বার যারা বেঞ্চে আসলে বসা থাকতো লাস্ট 2টা ম্যাচে, মানে তাদেরকে একটা মাঠে নামানোর উদ্দেশ্য হলো, কোচ যেহেতু তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, তারা চেঞ্জ করেছে, রেস্ট দেয়, কিংবা কারো হলুদ কার্ড থাকে, যেন সেকেন্ড হলুদ কার্ড হলে নেক্সট ম্যাচে বাদ পড়বে। সেটা হলো কোচের স্ট্র্যাটেজি। এখন গোলকিপার কিন্তু দুর্দান্ত খেলেছে ইকুয়েডর, যে বলগুলি মানে সেভ করেছে। একটা গোলকিপার কিন্তু একটা টিমের
75% ম্যাচ খেলে। যেটা আমরা কেপ ভার্দের গোলকিপারকে দেখলেই হয়তো বা আর একটা বুঝতে ম্যাচ পারি। 25% ম্যাচ খেলে কিন্তু টোটাল টিম গোলকিপারের উপরেই সমস্ত কিছু নির্ভর করে। Right. সে যখন এই ভালো ভালো সেভ করে দেয়, এই সেভগুলি কিন্তু টোটাল টিমকে উজ্জীবিত করে দেয়। Right. যার কারণে আমি বলি ক্রেডিট গোস টু গোলকিপার এবং ক্রেডিট গোস টু অল প্লেয়ার, বাট এক্সেপশনাল গোলকিপারের যে ম্যাচটাকে আসলে আমরা ধরে দেখেছি। মানে সেভ করেছে সেটার জন্য দে ডিজার্ভ ফর উইন। রাইট, আমরা একটু ভাইয়ের কাছে চলে যেতে চাই জাপান এবং সুইডেনের ম্যাচটা নিয়ে, যেখানে একটা ড্র হয়েছে এবং এই ড্রর মধ্য দিয়ে কিন্তু নির্ধারিত হয়ে গেছে একটা অনেক বড় ইকুয়েশনের, যে ব্রাজিল আসলে রাউন্ড অফ 32-তে কাদের সঙ্গে খেলবে এবং ফাইনালি আমরা আজকে জানি যে ব্রাজিল জাপানের সঙ্গে খেলবে। আপনি ব্রাজিলের একজন সমর্থক, এ পর্যন্ত আমি যদি একটু লাস্ট ম্যাচগুলোর দিকে তাকাই, তারা কিন্তু জাপান এফ গ্রুপের রানার্স এবং ব্রাজিল হচ্ছে সি গ্রুপের চ্যাম্পিয়ন। তারা প্রিভিয়াস 14টা ম্যাচ খেলেছে, ব্রাজিল 11টায় জয়লাভ করেছে, 2টা ড্র হয়েছে, জাপান 1টায় জিতেছে এবং আনএক্সপেক্টেডলি 2025 সালে যে লাস্ট ম্যাচটা হয়েছিল ব্রাজিল ভার্সেস জাপান ফ্রেন্ডলি ম্যাচ, সেখানেই আসলে জাপান জয়লাভ করেছে 3-2 গোলে। সো কি মনে হয় যে রাউন্ড অফ 32-তে যে ব্রাজিল ভার্সেস জাপান কি হতে পারে? এটা কিন্তু নকআউট। হ্যাঁ, Right. এটা Knockout আমি এ। তো মনে করি যে জাপান হচ্ছে এশিয়ার একটা বেস্ট টিম এখন আমাদের, এবং জাপানের এশিয়ার এবং জাপানের একটা খেলা সবসময় আমি দেখছি যে খুব গতি আছে, ওরা Right. কখনোই হাল ছাড়ে না। আপনি যদি দেখেন যে নেদারল্যান্ডের সাথে জাপানের যে খেলাটা 2-2 গোলে ড্র হলো, ওখানে জাপান কিন্তু শেষ মুহূর্তে গোল দিচ্ছে, 89 মিনিটে গোল দিচ্ছে, ওরা হাল ছাড়ে না কখনো এবং কাউন্টার অ্যাটাকে জাপান খুবই শক্তিশালী আমার কাছে যেটা মনে হয়েছে। ফলে ব্রাজিল তো অবশ্যই একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আর তারপরেও এটা আসলে বিশ্বকাপ এবং এটা নকআউট। বিশ্বকাপে জাপানের সাথে একবার দেখা হয়েছিল, ব্রাজিলের জাপান সেটা হারছে 2006 সম্ভবত, যেটা জাপান যেটা হারছে। আমি মনে করি যে জাপানের এই চ্যালেঞ্জটা ব্রাজিল পার হয়ে যাবে, কিন্তু চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জ থাকবে। ব্রাজিল লাস্ট স্কটল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলেছে, এই ম্যাচটা খেললেই চলবে ব্রাজিলের জন্য। তবে জাপান টাফ টিম, কোনো সন্দেহ নাই, নেদারল্যান্ডের মতন টিমের সাথে ঘুরে দাঁড়িয়েছে এবং নকআউট পর্বে কি হয় সেটা তো আসলে বলা খুব মুশকিল, খুবই মুশকিল। নকআউট পর্বটা একটু অন্যরকম। আর জাপান তো সবসময় দমে খেলে, কাউন্টার অ্যাটাক খেলে, হাল ছাড়ে না, এইগুলা ব্রাজিলকে চ্যালেঞ্জে ফেলাবে। রাইট, আমি সেম কোয়েশ্চেনটা গাফার ভাই আপনাকে করতে চাই। এখানে দুইটা সমর্থকদের দুইটা ভাগ হয়েছে। কেউ বলছে ব্রাজিলের যেই টিমটা আছে তারা নকআউট পার করে পরবর্তী স্টেজে যাবে, কেউ বলছে যেই টিম আছে তাদের প্রিভিয়াস পারফরমেন্স দেখে তারা ভাবছে জাপানের সঙ্গে পেরে উঠতে পারবে না, যেখানে জাপানকে আমরা দেখেছি 90+ মিনিটস পর্যন্ত সেম স্ট্যামিনা দিয়ে তারা খেলছে। সো আপনার খুবই এক্সপেরিয়েন্সড চোখ কি বলে, আসলে দৃষ্টিভঙ্গি কি বলে? ফুটবলটা 90 মিনিটসে খেলা। আমি একটা কথা বলি, মাঠে যখন যে বড় খেলোয়াড়ে সুপারস্টার থাকুক, যেই দলে যেই সুপারস্টার থাকুক, ফ্রম দ্য বিগিনিং দ্য হুইসেল ফ্রম ফার্স্ট আপ টু 90 মিনিটস, যেই দলটা পিক করবে মিডফিল্ড, অফেন্স, ডিফেন্স, গোলকিপার, যে কোনো মিস করবে না, যে কোনো অ্যাটাকিংয়ে যাচ্ছে, গোল হয়তো বারে সেফ হবে কিন্তু খেলা হাল ছাড়বে না। Right. ব্রাজিল দেশ হিসাবে ব্রাজিলের 5 বার চ্যাম্পিয়ন। জাপান কিন্তু বাংলা মানে এশিয়ার পরাশক্তি হিসাবে একটা দেশ, সেখানে কিন্তু জাপানও যে ফুটবল খেলে 90 মিনিট, সেখানে কিন্তু ছেড়ে দেওয়ার মতো না। Right. ফুটবলটা হলো মাঠের, মুখের না। কিংবা আপনি প্লেয়ার দিয়ে যাচাই করলে যে ও মুখে আছে, মাঠে নেইমার আছে, মেসি আছে, রোনালদো আছে, কিছু আসে যায় না। সেটা না। মাঠে কিন্তু তার ফিজিক্যাল ফিটনেস, এটা টোটাল দায়িত্বটা কিন্তু কোচের। কোচ কিভাবে তাদেরকে সেই Use ম্যাচ করছে। সময় ব্রিফিং করবে, টেকনিক্যাল থেকে যা যাবে, তারা সেভাবে মাঠে নিজেদেরকে রপ্ত করবে। রপ্ত করার পরে দেখা যাবে যে ভালো খেলেছে এখন সেই ব্রাজিল। আসলে হ্যাঁ, আসল। সে আসলে আপনি যদি দেখেন গত 2022-তে এই জার্মানকে কিন্তু, জার্মান ওয়ান অফ দ্য ফেভারিট টিম হিসেবে আসে, জাপানের কোয়ালিফাই করে গিয়েছে, জার্মানকে হারিয়েছে। জার্মানকে হারিয়েছে। জার্মানকে So, হারিয়েছে। জাপানকে আসলে কোনোভাবেই না, ছোট করে দেখার কোনো দেখার ব্যক্তি কোনো- না। আমি একটা কথা সবসময় বলি, 48টা দেশই কিন্তু যার যার অবস্থানে কিন্তু শ্রেষ্ঠ দল, Right. যারা ওয়ার্ল্ড কাপ খেলছে। সেক্ষেত্রে কোনো দলই ছোট করে দেখার নাই। সেক্ষেত্রে জাপান এবং ব্রাজিলের ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে এবং যে ভালো করে ম্যাচটাকে রপ্ত করতে পারবে ফ্রম দ্য ফার্স্ট হুইসেল টু লাস্ট হুইসেল, এবং সেখানে যদি কোনো সিলি মিস্টেক না থাকে। এখন অনেকের চিন্তা ভাবনা থাকে নেইমারকে মাঠে নামাবে কিনা, অমুকে নামাবে কিনা। আমি মনে করি নেইমারবিহীন যারা খেলেছে, যারা ভেনিস থেকে শুরু করে আদার্স ভিনিসিয়াস প্লেয়ার, থেকে শুরু করে কোনা পর্যন্ত সবাই কিন্তু নিজের একটা কনফিডেন্স নিয়ে আসছে এবং ভেনিস
অসম্ভব ভালো, ব্যানির জন্য অসম্ভব ভালো খেলছে এবং তার দ্বারাই কিন্তু গোল হচ্ছে। সো বলা যায় যে আবেগ অনুভূতির ঊর্ধ্বে যে নেইমার নামবে কি না নামবে তার থেকে বরং টেকনিক্যালি যারা ভালো থাকবে, ফিজিক্যালি যারা ফিট Physically যারা তাদেরকে ভালো নামানো থাকবে। উচিত। আমরা আবারও আলোচনা যাবো একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফ, নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফে। চলুন দর্শক, সরাসরি চলে যাই অতিথিদের কাছে। গাফর ভাইয়ের কাছে ফিরবো, তবে ভাই আপনার কাছে আরেকবার যেতে চাই। এই যে ঢাকা ব্যাংকের একটা খুব সুনাম রয়েছে, রেপুটেশন রয়েছে, তারা বাংলাদেশের ফুটবল বা স্পোর্টসের সঙ্গে সবসময় সম্পৃক্ত থাকে এবং বলা যায় যে যে কয়েকটা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি স্পোর্টসটাকে উপরে তুলে ধরছে, স্পোর্টসটাকে উজ্জীবিত করার চেষ্টা করছে, তার মধ্যে টপ লিস্টে রয়েছে ঢাকা ব্যাংক। মানে আপনাদের মূল মন্ত্রটা আসলে কি স্পোর্টসের প্রতি এই ডেডিকেশন? আমাদের ঢাকা ব্যাংকের আমাদের যে স্যাররা আছেন, ডিরেক্টর স্যাররা সবাই স্পোর্টস প্রেমী আর কি। স্পোর্টসটাকে যদি দেখেন যে আপনি 2018 সাল থেকে আমরা আমাদের বাংলাদেশের নারী ফুটবল দলকে আমি স্পন্সর করি। আমার মনে হচ্ছে যে কোনো একটা সময় আমার মনে আছে 2-3 বছর আগে নারী ফুটবল দলের ক্যাপ্টেন বলেছিল যে আমাদের সাথে ঢাকা ব্যাংক ছিল, অন্য কেউ না থাকলেও ঢাকা ব্যাংক ছিল। কাজে আমাদের স্যাররা সবসময়ই চেষ্টা করেন যে খেলাধুলাকে মেসেজ করা। আমাদের নিজেদের ঢাকা ব্যাংকের অ্যামেচার টিম আছে, ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, আমরা বিভিন্ন ধরনের অ্যামেচার টুর্নামেন্ট খেলি আর কি। এটা স্যারদের মানে খুব আগ্রহের কারণেই আমরা এটা করি। আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। যেটা বললেন যে উইমেন্স টিমটাকে একটা সময় কিন্তু গাফার ভাই সত্যি বলতে আসলে অবহেলিত ছিল, স্পন্সর তার ওইভাবে পাচ্ছিল না, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঢাকা ব্যাংক সবসময় তাদের সঙ্গে ছিল, থ্যাঙ্কস টু ইউ। আমি একটা কথা এর মধ্যে বলে রাখি যে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান বর্তমানে টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট আব্দুল হাই সরকার স্যার, আব্দুল হাই সরকার স্যার, উনি বরাবরই কিন্তু আমি দেখেছি ভেরি ক্লোজ টু হিম, এবং ঢাকা ব্যাংকের লোক যারা আছে তারা বিগত দিনে এই যে উইমেন্স টিমটাকে স্পন্সর করছে। আসলে স্পন্সর ছাড়া তো হবে না, জি, শুধু ফেডারেশন কিংবা সরকারের উপর নির্ভর করে কিন্তু হবে না। আমি থ্যাঙ্কস টু ঢাকা ব্যাংক যে এই ধরনের উদ্যোগ নিয়ে যদি আরও কিছু কাজ করেন অন্য, কারণ আমাদের দেশটা আসলে স্পোর্টস লাভার্স কান্ট্রি আমি মনে করি। যে কোনো গেমসে মানুষ কিন্তু এটা তাকে আসলে থাকে, এটা অনেক বড় একটা অবদান, মানে সমাজের প্রতি ঢাকা দায়বদ্ধতা। ব্যাংকে আমিও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে ফুটবলার, আমি ক্রীড়া সংগঠক হিসাবে এই কাজগুলির জন্য উনাদের দেখা দেখি আমি রিকোয়েস্ট করবো এই চ্যানেলের মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সকলেই এগিয়ে আসেন, এই দেশের খেলাধুলাকে আরো উন্নত করে দেশের মানচিত্রকে পৃথিবীর বুকে তুলে ধরুন। রাইট, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ঢাকা ব্যাংক। আজকের ম্যাচে আমরা একটু চলে যাই। আজকে খুবই হাই ভোল্টেজের একটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে একটা না, নরওয়ে দুটোই। ভার্সেস ফ্রান্স। মানে প্রথমটা দিয়ে যদি কথা বলি, নরওয়ে ভার্সেস ফ্রান্স, Very good. একদিকে কিলিয়ান এমবাপ্পে, একদিকে আর্লিং হাল্যান্ড, কি হতে পারে গাফার ভাই? ম্যাচটি দুইটা মানে আমি যদি বলি এই ম্যাচের প্রেডিকশন করার মতন আমি খুবই tough। মানে বলতেই পারবো না। আমি যে কথাগুলি সবসময় বলি যে এই ম্যাচের এমবাপ্পে যেখানে আছে, এমবাপ্পের সতীর্থ খেলোয়াড়ও কিন্তু অনেকেই আছে। রাইট, ঠিক আর্লিং হ্যালান্ড যেরকম ফুটবল খেলছে এবং হি ইজ আ গোল গেটার, হাইট, ফিজিক্যাল সব কিছু মিলে কিন্তু এমবাপ্পে একরকম, সে আরেক রকম। সে আরেক তো মাঠে কিন্তু মানে ভাগে ভাগে লড়াই, লাইনে লাইনে লড়াই, স্ট্রাইকিং কি পজিশন, যে হতে পারে রাত একটায়। দলকে এগিয়ে নিতে পারে, যে দলটি মানে পরিচ্ছন্ন না, তাদের খেলতে হবে কিন্তু জিতার জন্য। আর যদিও লিগ ম্যাচ তাদের মানে রাউন্ড শেষ ম্যাচ, আমার মনে হয় অনেকের কাছে এটা হাই ভোল্টেজ মনে হচ্ছে এই কারণে আর্লিংটন আছে নরের পক্ষে, এদিকে এমবাপ্পে আছেন। অনেক সময় হয়তো দেখা যাবে যে আর দুই টিমই তো থ্রো হয়ে গেছে, তো
অনেক হয়তো খেলোয়াড়, কারণ রেস্টের ব্যাপার Exactly, থাকে। এটা Right, হতে right, পারে। right. কোচ এখন চিন্তা করবে যে কাকে রেস্ট দিবে, কাকে খেলাবে, কাকে খেলাবে। খেলাবে না, কারণ তার তো নকআউট পর্ব আছে এই 28 এবং এই ম্যাচে ফিট থাকাই লাগবে, ফিট যেহেতু থাকতে কয়েকদিন লাগবে, পরে তো নকআউটে যেতে সেক্ষেত্রে হবে। ম্যাচটি হবে হাই ভোল্টেজ এবং সকল দর্শকদের কাছে ম্যাচটি নিয়ে সবাই আলোচনা করছে, আমরা সবাই বলছি। তা এটা নির্ভর করে ওই দুই দলের কোচের উপরে, তারা কিভাবে সাজাবে। রাইট। পরে ম্যাচে যদি নিয়ে আমরা কথা বলি, একই টাইমে রাত 1টায় রয়েছে ইরাক এবং সেনেগালের ম্যাচ। হ্যাঁ, সেটা ইরাক কি আর বলবেন? সেনেগাল তো আমি এগিয়ে রাখবো, কারণ সেনেগাল ওয়ান অফ দ্য মানে বলতে গেলে আফ্রিকান অনেক দ্য বেস্ট। মানে কাকে জাস্ট এগিয়ে রাখবেন? সেনেগাল। সেনেগালকে, ওকে। সকাল 6টায় রয়েছে সৌদি আরব ভার্সেস কেপ ভার্দে এবং একই টাইমে রয়েছে স্পেন ভার্সেস উরুগুয়ে। স্পেন তো উরুগুয়েকে আমি কোনো রকমই এগিয়ে রাখবো না। স্পেন ওয়াজ দ্য বেস্ট টিম এবং দে আর মানে ফাইনাল খেলার যোগ্যতা রাখার মতন একটা টিম তারা। আমরা আমাদের দৃষ্টিতে 5টা দেশকে আমরা মানে যাচাই বাছাই করতেছি কাপের তো দাবিদার। কাপের ব্যাপারে। এখন সেকেন্ড রাউন্ড যাওয়ার পরে তারপরে রাউন্ড 3 আছে, আছে কোয়ালিফাইং রাউন্ডগুলি বলা গেলে যায় না বোঝা। আসলে। বাট স্পেন ইজ দ্য বেস্ট টিম। স্পেন ইজ দ্য বেস্ট। আমি যতদূর জানি খন্দকার ভাইয়ের, মানে আপনার তো ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ব্রাজিল, সেকেন্ড মেবি স্পেন। ওই যে আমার যেটা হয়েছে যে বাসা থেকে বেরোনোর সময় ছোট ছেলে বলে দিছে যে সেকেন্ড টিম তুমি পর্তুগাল বলবে, তো কাজী সেকেন্ড টিম পর্তুগাল আর আচ্ছা, স্পেন। ওকে। স্পেন ভালো টিম, আমার মনে হচ্ছে যে লাস্ট ম্যাচটা যে স্পেন খেলেছে সৌদি আরবের সাথে, এটা খুব ট্রিমিন্ডাস একটা ম্যাচ খেলছে এবং এটা ইয়ামেল যদি ও পুরোপুরি ফিট হয়ে যায়, ইয়ামেল ফিট হলে লামিন স্পেন যে টিম, তাতে স্পেন একটা কাপের দাবিদার। কাফারবে যেটা বললেন আমি ওনার সাথে একমত, স্পেন খুবই কাপের দাবিদার। ম্যাচটা আসলে উরুগুয়ের চান্স খুব কম। না, উরুগুয়ে নট আপ টু দ্য মার্ক। রাইট। পরের ম্যাচে যদি আমরা সকাল 9টায় 4টা টিমের 2টা ম্যাচ রয়েছে, বেলজিয়াম ভার্সেস নিউজিল্যান্ড এবং ইরান ভার্সেস ইজিপ্ট। কাকে এগিয়ে রাখবেন একদম ছোট্ট করে? আমি ইরান এবং ইজিপ্টকে এগিয়ে রাখবো, বাট ইরানকে কম দিব না, কারণ ইরানও কিন্তু খুব ভালো ফাইটার। লাস্ট 2 ম্যাচে তারা ড্র করেছে, ড্র করেছে, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং, এবং তারা এই পারফরম্যান্স তারা ম্যাচটা জিততে দেখিয়েছে। পারলে কিন্তু, বাট ওখানে অভিজ্ঞতা প্লেয়ার অনেকগুলি আছে ইজিপ্টে, মোহাম্মদ সালাহ আছেন। আছে, সেই ক্ষেত্রে তারাও কিন্তু ওইভাবে আসবে, অথচ ওরাও অলরেডি গো থ্রু। তো এখন তো মনে হয় যে আমরা ইজিপ্টকেই ইজিপ্টকে এগিয়ে এগিয়ে রাখবো। রাখবো। মেহেদী ভাই? হ্যাঁ, আমিও তাই মনে করি। তবে ইজিপ্টকে যদি এগিয়ে ম্যাচটা ড্র হয় তাহলে ইরানের জন্য সুবিধা। ইরানের জন্য ইজিপ্ট অলরেডি টপ, গ্রুপ ইজিপ্ট টপে top। আছে। বেলজিয়াম এখানে জিতবে মনে হয়, জিতলে সেক্ষেত্রে যদি ড্র হয় তাহলে ইরানের বেস্ট 3 হওয়ার একটা চান্স আছে। Best three হওয়ার আমরা chance আসলে আছে। চাই ইরান নকআউট জিতুক, নকআউট পর্যন্ত যাক, কারণ আসলে তারা খুবই টাফ একটা সময়ের সিচুয়েশনের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছে, পড়েছে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে গাফফার অনেক ভাই, অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। মেহেদী ভাই, আমিও ঢাকা ব্যাংকের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, চলছে বিশ্বকাপ ফুটবল 2026 এবং বিশ্বকাপের যে কোনো খেলা, যে কোনো আপডেট কিন্তু আপনারা সরাসরি পেতে পারেন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আইয়ের সাথেই থাকুন। শেষ করছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ।